তোমরা সবাই বাড়ি থেকে বেরিয়ে গেলেই তোমার বউ রাধিকা সেজেগুজে বাড়ি থেকে বেরিয়ে যায়। আমি এই নিয়ে 3 দিন দেখলাম। অর্জুনকে অফিস থেকে ফিরতে দেখে ডেকে বললেন পাশের বাড়ির মিতা কাকিমা। প্রথমে কথাটা খুব একটা বিশ্বাস হলো না অর্জুনের। পাড়া প্রতিবেশীরা অনেক সময় উল্টোপাল্টা কথা বলে, কিন্তু মিতা কাকিমা যখন একেবারে তার কানের কাছে এসে বললেন বুধবার দিন একটা লোক এসেছিল তোমাদের বাড়িতে, তোমার বউকে দেখলাম হেসে হেসে কথা বলছে, তখন আর বিশ্বাস না করে পারল না অর্জুন। কিন্তু তার কিছুতেই মাথায় ঢুকছে না রাধিকা বাড়ি থেকে বেরিয়ে কোথায় যেতে পারে রোজ। হঠাৎ তার মনে পড়ল দিন কয়েক আগে তার একটা পার্সেল এসেছিল। ডেলিভারি বয় ফোন করে জানিয়েছিল যে বাড়িতে কেউ ছিল না বলে পার্সেল ফিরে গেছে। রাধিকাকে জিজ্ঞেস করতে বলেছিল বাজারে গেছিল। এখন অর্জুন বুঝতে পারছে তাকে মিথ্যে বলেছে রাধিকা। মিতা কাকিমাকে কিছু বুঝতে দিল না সে, কিন্তু ভেতরে ভেতরে ভীষণ রাগ হলো তার রাধিকার ওপর। মজা দেখাবে সে রাধিকাকে, কড়া নজর রাখবে সে এবার তার ওপর। বাড়ি এসে রাধিকাকে কিছু বলল না অর্জুন, চুপি চুপি তাকে পর্যবেক্ষণ করতে লাগলো। দেখল ফোনটা বেজে উঠলেই সন্ত্রস্ত হয়ে উঠছে রাধিকা, ফোন নিয়ে অন্য কোথাও চলে যাচ্ছে। মেসেজের আওয়াজ পেলেই ছুটে আসছে ফোনের কাছে, কেমন একটা চোরের মতো হাব ভাব। সেদিন যেমন চার্জে বসানো ছিল মোবাইলটা। মেসেজের ছোট্ট একটা টুং শব্দ হতেই রান্নাঘর থেকে সঙ্গে সঙ্গে বেরিয়ে এলো রাধিকা। যেন কিছুই শোনেনি এরকম মুখ করে ল্যাপটপের দিকে তাকিয়ে বসে থাকলো অর্জুন। ফোনটা খুলে নিয়ে রান্নাঘরে চলে গেল রাধিকা। এর 2 দিন পর সন্ধেবেলা অর্জুন আর তার বাবা অধীরবাবুর সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে রাধিকা। ছেলে আর বাবা দুজনেই ভীষণ রেগে চেঁচামেচি করছে। আজ দুপুরে রাধিকাকে ফলো করে চুপি চুপি তার ফটো তুলে এনেছে অর্জুন। তাতে একটা বাড়িতে ঢুকতে দেখা যাচ্ছে রাধিকাকে। অর্জুন জানে না এটা কার বাড়ি, আর কেনই বা তার স্ত্রী ভর দুপুরবেলা সেই বাড়িতে ঢুকছে। কোনো সৎ উদ্দেশ্য যে নেই সে ব্যাপারে অর্জুন নিশ্চিত। তাহলে তাকে বলেই যেত, আমার বাড়িতে থেকে এইসব বেহায়াপনা একেবারে চলবে না, এই আমি বলে দিলাম, চিৎকার করে উঠলেন অধীরবাবু। আমি কোনো অন্যায় করিনি, জানালো রাধিকা। চুপ করো, তাহলে তুমি অর্জুনকে জানিয়ে যাওনি কেন? গর্জে উঠলেন অধীরবাবু। অর্জুনকে? কি লাভ ওকে জানিয়ে? ওকে বললেই তো ও এসে প্রথমে আপনাকে জানাবে, তারপর আপনি কোনো কিছু না বুঝে না যাচাই করে একটা ফতোয়া জারি করে দেবেন। অবশ্য বোঝার মতো ক্ষমতাও আপনার নেই, সে আশা করাই বৃথা। তাচ্ছিল্যের হাসি হেসে বলল রাধিকা। তার কথা শুনে অবাক হয়ে গেলেন অধীরবাবু। আজ পর্যন্ত কোনো দিন রাধিকাকে তার মুখের ওপর কথা বলতে দেখেননি তিনি। শুধু কথা বলাই তো নয়, রীতিমতো তাকে অপমান করে কথা বলছে। অর্জুনও ব্যাপারটাতে বেশ অবাক হয়ে গেল। চিৎকার করে সে বলল, বাহ, খুব সাহস বেড়েছে তো তোমার, বাবার মুখের ওপর কথা বলছো। কেন কেন কথা বলতে পারবো না? আমি বোকা, তাই এতদিন চুপ করে থেকেছি, না হলে সম্মান করার মতো কোন কাজটা করেছেন উনি? অন্তত আমার সঙ্গে তো করেননি, বরং যা ব্যবহার করেছেন তাতে অনেক দিন আগেই ওনার নামে পুলিশে কমপ্লেন করা উচিত ছিল আমার। রাধিকার কথা শুনে প্রচণ্ড অবাক হয়ে গেল অর্জুন আর তার বাবা।
অর্জুন নিজে আজ পর্যন্ত বাবার কথার বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করেনি। মেয়ে ঋতুও দাদুর প্রচণ্ড ন্যাওটা, আর সেখানে তার স্ত্রী হয়ে রাধিকা এরকমভাবে তার বাবার সঙ্গে কথা বলছে। আসলে রাধিকার ভেতরে আজ আগুন জ্বলে উঠেছে। অনেক সহ্য করেছে সে এতগুলো বছর। এই বাড়িতে নিজেকে কাজের লোক ছাড়া আর কিছু মনে হয় না তার আজকাল। স্বামী তো দূরের কথা, নিজের পেটের মেয়েটা পর্যন্ত তাকে সম্মান করে না। আর করবেই বা কী করে? দিন রাত চোখের সামনে বাবা আর দাদুকে দেখছে মাকে চাকরানির মতো ট্রিট করতে। মেয়ের কোনো দোষ দেখলে তাকে শাসন করার অধিকার পর্যন্ত রাধিকার নেই। সঙ্গে সঙ্গে বাবা আর দাদু তার পক্ষ নিয়ে এসে দাঁড়াবে। স্বাভাবিকভাবে মাকে শত্রু মনে হয় মেয়ের। বন্ধুর জন্মদিনে কোন জামা পরে যাবে সেটা সে বাবা আর দাদুকে জিজ্ঞেস করে, ভুল করে ও মাকে করে না। কারণ বাবার মতো তারও ধারণা তার মা কোনো কাজের নয়। একদিনের ঘটনা রাধিকাকে ভেতর থেকে একেবারে বিপর্যস্ত করে দিয়েছিল। একটা অঙ্ক করতে পারছিল না ঋতু। অর্জুন তখন কাজ করছিল কম্পিউটারে। মেয়ে বারবার তাকে অঙ্কটা দেখানোর জন্য বলছিল, আমাকে দে, আমি করে দিচ্ছি। কাছে গিয়ে বলেছিল রাধিকা, তুমি তুমি ম্যাথ করবে? এমন আশ্চর্যভাবে মায়ের দিকে তাকিয়েছিল ঋতু, যেন এর চেয়ে আশ্চর্যের কথা সে কোনো দিন শোনেনি। তুই দে না, আমি করে দিচ্ছি, আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিল রাধিকা। কিন্তু কোনো লাভ হয়নি। পাশ থেকে অর্জুন বলে উঠেছিল, তুমি যাও, তাড়াতাড়ি রান্না কমপ্লিট করো, আমি দেখছি। হ্যাঁ, ওই একটা কাজই তো তবু যা হোক একটু করতে পারো, তাচ্ছিল্যের সুরে মাকে বলেছিল ঋতু। রাধিকার বুকের ভেতর যেন কাঁটার মতো বিঁধেছিল মেয়ের কথাটা। কেমিস্ট্রি অনার্স পাস করেছে সে। ম্যাথে সে যথেষ্ট ভালো ছিল। শুধু বাবার ইচ্ছে ছিল বলে কেমিস্ট্রি নিয়ে পড়েছিল। বিয়ের পর চাকরি করার ইচ্ছে ছিল তার। কিন্তু শ্বশুরমশাই তার ইচ্ছের কথা শুনে একেবারে আকাশ থেকে পড়েছিলেন। বাড়ির বউ চাকরি করলে সংসারের দেখাশোনা কে করবে? অর্জুনের মা বেশ কয়েক বছর আগে মারা গেছেন। এখন বৌমার দায়িত্ব সব কিছু নিজের কাঁধে তুলে নেওয়ার। প্রথম প্রথম খুশি মনেই সব মেনে নিয়েছিল রাধিকা। শাশুড়িহীন সংসারের সমস্ত দায়িত্ব তুলে নিয়েছিল নিজের হাতে। একা হাতে সব সামলাতে শুরু করেছিল। কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারল অর্জুন আর তার বাবার ফরমাইশ কখনো শেষ হয় না। একটার পর একটা চলতেই থাকে। কাজ করতে অসুবিধে নেই রাধিকার, কিন্তু খারাপ লাগে যখন দেখে পান থেকে চুন খসলেই অর্জুন আর তার বাবা তাকে যা নয় তাই বলতে থাকে। তার সমস্ত পরিশ্রম আর যত্ন এক মুহূর্তের মধ্যে তুচ্ছ হয়ে যায় তাদের কাছে। এক সময় রাধিকা বুঝল আসলে এই বাড়ির কারোরই তার প্রতি ভালোবাসা বা সম্মান কোনোটাই নেই। নিজের মেয়েও তাকে ভালোবাসে না, সম্মান করে না। তার যত গল্প বাবার সঙ্গে। অনেকবার চেষ্টা করে দেখেছে রাধিকা, কিন্তু ঋতুর মনে মায়ের প্রতি অবজ্ঞা এত তীব্র যে মাকে মনের কথা বলার যোগ্য মনেই করে না সে। আর নয়, এবার তোকে ঘুরে দাঁড়াতে হবে রাধা, এটা তো বুঝে গেছিস ওরা তোকে তোর প্রাপ্য সম্মান কোনো দিনও দেবে না। সুতরাং আর নয়, এবার নিজেরটা নিজেকেই ভাবতে হবে। বন্ধু পম্পা একদিন বলল রাধিকাকে। রাধিকার মনও ঠিক যেন এটাই শুনতে চাইছিল।
সত্যিই সে প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছে অন্যের মতে চলতে চলতে। এবার সে নিজের মনের কথা শুনবে। কয়েকদিনের মধ্যেই পম্পার সাহায্যে বেশ কয়েকটা টিউশন জোগাড় করে ফেলল রাধিকা। দুপুরে খাওয়ার পর শ্বশুরমশাই রোজ বেরিয়ে যান বন্ধুদের সঙ্গে তাস খেলতে। আড্ডা দিয়ে ফিরতে ফিরতে সন্ধে হয়ে যায়। এদিকে বর অফিসে, মেয়ে স্কুলে। শ্বশুরমশাই বেরিয়ে গেলেই বেরিয়ে যায় রাধিকা। টিউশন পড়িয়ে ঘণ্টা তিনেকের মধ্যে বাড়ি ফিরে আসে। প্রায় দিনই তার ফেরার পর ফেরে মেয়ে। অবশ্য মা বাড়িতে না থাকলেও খুব একটা কিছু যায় আসে না তার। বরং মা না থাকলেই ভালো থাকে সে। সোফায় পড়ে পড়ে টিভি দেখে, কেউ কিছু বলার নেই। আজ সেরকমই এক টিউশন বাড়িতে যাওয়ার সময় তার পিছু নিয়েছিল অর্জুন। তারপর স্টুডেন্টের বাড়িতে ঢোকার সময়ের ফটো তুলে রেখেছে রাধিকার। অর্জুন ভেবেছিল ফটো দেখে দমে যাবে রাধিকা, কিন্তু দমে যাওয়া তো দূরের কথা, একেবারে গর্জে উঠল সে। বিয়ের এত বছর পর প্রতিবাদে মুখর হয়ে উঠল রাধিকার আহত আত্মসম্মান। আর তাতেই যার পর নাই আশ্চর্য তার স্বামী আর শ্বশুর। সব কিছু জানিয়ে দিল এবার রাধিকা। সে লোকের বাড়িতে গিয়ে পড়ানো শুরু করেছে শুনে শ্বশুরমশাই প্রতিবাদ করে উঠলেন। সঙ্গে সঙ্গে আঘাত হানল রাধিকা। কেন? আপনি চান যে নিজের প্রয়োজনে আমি আপনার ছেলের কাছে বারবার হাত পাতি আর সে আমাকে দু চার কথা শুনিয়ে দিক? কথা শোনানো ছাড়া আর কি করেন আপনারা? কোনো দিন আমাকে বোঝার চেষ্টা করেছেন? আমার কাজটাই আপনাদের প্রয়োজন, আমাকে তো প্রয়োজন নেই। তাই পয়সা দিয়ে একটা কাজের লোক রেখে দিন, আপনাদের সব কাজ করে দেবে সে। আমি আর থাকবো না এই বাড়িতে। রাধিকার কথা শুনে এবার সামান্য একটু নরম হলেন অধীরবাবু। আমতা আমতা করে বললেন, না, আমি বলছিলাম তোমার যদি টাকা পয়সার দরকার হয় তো অর্জুনকে বললেই তো পারো। অর্জুনকে? অর্জুনকে বললেই তো সে আগে আপনার কাছে পারমিশন চাইবে, আর সঙ্গে সঙ্গে আপনি না বলে দেবেন। মনে নেই আমার বাবা যখন অসুস্থ হয়েছিল আমি ওকে 10,000 টাকা দিতে বলেছিলাম বাবা সুস্থ হলেই ফেরত পেয়ে যাবে। তাতে আপনি কি বলেছিলেন? দিতে দিয়েছিলেন ওকে? তেড়ে ফুঁড়ে উঠে জবাব দিল রাধিকা। এবার মুখ নিচু করে নিলেন অধীরবাবু। বুঝতে পারলেন অন্যায় করেছেন তিনি। রাধিকা আবার বলে চলল, আপনি যেমন ছেলেকে মানুষ করেছেন বলে তার স্যালারিতে আপনার অধিকার, তেমনি আমার বাবা মাও আমাকে মানুষ করেছে। আমার ইচ্ছে করে আমার বাবার জন্য ওষুধপত্র ফলমূল কিনে নিয়ে যেতে, মাকে একটা শাড়ি উপহার দিতে। আমি নিজে টিউশন পড়িয়ে টাকা জমিয়ে এই কাজগুলো করতে চেয়েছি। তবে আর নয়, আর আমি এই বাড়িতে গাধার খাটুনি খাটব না। সেই সময়ে বরং আমি চাকরি করব, আমার নিজের একটা আলাদা পরিচয় তৈরি করব। আজই আমি আমার বাবার বাড়ি চলে যাব বলে সেখান থেকে চলে যেতে গেল রাধিকা। সঙ্গে সঙ্গে ছেলেকে চোখের ইশারা করলেন অধীরবাবু। ছুটে গিয়ে রাধিকার হাত ধরে ফেলল অর্জুন। নরম গলায় বলল, আরে মাথা গরম করো না, ঠিক আছে, তুমি না হয় টিউশন করবে, কিন্তু যা করবে বাড়িতে থেকেই করবে। না অর্জুন, অনেক হয়েছে, এই বাড়িতে আর নয়। তুমি যদি আমার সঙ্গে থাকতে চাও তাহলে আমি, তুমি আর ঋতু আমরা আলাদা থাকব। তোমার বাবার সঙ্গে আমি আর থাকব না বলে নিজের ঘরে চলে গেল রাধিকা। এর প্রায় 6 মাস পরের ঘটনা। অফিসের লাঞ্চ ব্রেকে কলিগ মনীষার সঙ্গে খেতে খেতে গল্প করছিল রাধিকা।
চাকরি করবে এই শর্তে বাড়িতে থেকে গেছে সে। এখন তার শ্বশুরের দাপট একেবারে কমে গেছে। রান্নার লোককে রান্না খারাপ হয়েছে বলতে গেলে সে এমন মুখ ঝামটা দিয়ে ওঠে যে কথা বন্ধ হয়ে যায় সবার। মেয়ে ঋতুও বেশ জব্দ হয়ে গেছে। এতদিন মা সব কাজ করে দিত, সব কিছু হাতের কাছে গুছিয়ে রাখত। এখন তার কোনো জিনিসে হাত দেয় না রাধিকা। এত সময়ও নেই তার। বাবাকে বলতে গিয়ে দু একবার বকা খেয়ে চুপ করে গেছে মেয়ে। যতটা পারে নিজে করে। মাঝে মাঝে অপরাধবোধ হয় রাধিকার, কিন্তু নিজেকে সামলে নেয় সে। এই দুনিয়ায় কারো জন্যই অতিরিক্ত কিছু করতে নেই, তা সে যত প্রিয়জনই হোক না কেন। সহজলভ্য কোনো কিছুরই মর্যাদা দিতে পারে না মানুষ।